হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। সিবিএসই এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর পাঠ্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনাংশের যে ধারাবাহিক আলোচনা চলছে, আজ তার দ্বিতীয় পর্ব। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তাদের জন্য বলছি, এই আলোচনার মধ্যে একদিকে যেমন লাইন বাই লাইন ব্যাখ্যা থাকবে, তেমনি প্রত্যেক পর্বের সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও বলে দেওয়া হবে। তাই তোমরা যদি স্কিপ না করে পুরোটা শোনো, তাহলে একদিকে যেমন পাঠ্যাংশটি খুব ভালো করে বুঝতে পারবে, তেমনি অতি সহজেই প্রশ্নোত্তরও তৈরি করে নিতে পারবে। এবারে আসবো আজকের আলোচনার অংশে। শুরু করার আগে প্রথম পর্বে কি হয়েছে খুব সংক্ষেপে সেটা জেনে নেব তোমাদের বোঝার সুবিধের জন্য। প্রথম পর্বে আমরা দেখেছি অপূর্ব নামের একটি যুবক রেঙ্গুনে আসে কর্মসূত্রে। তার ঘরে চুরি হয়ে যাওয়ায় সে একদিন পুলিশ স্টেশনে যায় রিপোর্ট লেখাতে। এই পুলিশ স্টেশনের বড় কর্তা ছিলেন তার অতি পরিচিত এক ভদ্রলোক, যার নাম নিমাইবাবু। কিন্তু সেখানে গিয়ে অপূর্ব দেখে যে বিখ্যাত পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে কয়েকজনকে আটক করে খানা তল্লাশি চলছে। তাদের মধ্যে সবথেকে বেশি সন্দেহভাজন যে ছিল, সেই গিরিশ মহাপাত্রের চেহারা এবং অদ্ভুত সাজ পোশাকের বর্ণনা দিয়েই শেষ হয়েছিল আগের পর্বটি। মহাপাত্রের বাক্স বিছানা খানা তল্লাশির পরে নিমাইবাবু তার পকেট এবং ট্যাগ পরীক্ষা করতে উদ্যত হয়েছিলেন। এই পর্যন্ত আমরা আগের দিন পড়েছি। এবারে তার পরের অংশ। তার আগে প্রতিদিনের মতো বলে নিই, যদি ভালো লাগে, যদি মনে হয় যে এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে, তাহলে লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহার ট্যাগ হইতে একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা বাহির হইল। পকেট হইতে একটা লোহার কম্পাস, মাপ করিবার কাঠের একটা ফুটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই ও একটা গাঁজার কলিকা বাহির হইয়া পড়িল। এই যে অংশটুকু, অর্থাৎ তার ট্যাগ ও পকেট থেকে কি কি বেরোলো, সেটা তোমরা একেবারে মুখস্থ করে নিও, কারণ এটাও কিন্তু প্রশ্ন হিসেবে আসতে পারে। নিমাইবাবু কহিলেন, তুমি গাঁজা খাও? লোকটি অসংকোচে জবাব দিল, আঁকে না। তবে এ বস্তুটি পকেটে কেন? আঁকে পথে কুড়িয়ে পেলাম, যদি কারো কাজে লাগে তাই তুলে রেখেছি। জগদীশবাবু এই সময় ঘরে ঢুকিতে নিমাইবাবু হাসিয়া কহিলেন, দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি। যদি কারো কাজে লাগে তাই গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছেন। ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, গাঁজা খাবার সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা, বললেই পারতে খাই। কিন্তু কদিনই বা বাঁচবে, এই তো তোমার দেহ, আর খেও না, বুড়ো মানুষের কথাটা শুনো। গিরিশ মহাপাত্রের পকেট থেকে অন্যান্য জিনিসের সঙ্গে বেরোলো একটি গাঁজার কলকে। সেটি দেখে স্বাভাবিকভাবেই নিমাইবাবু তাকে জিজ্ঞেস করলেন সে গাঁজা খায় কিনা, কিন্তু সে অসংকোচে জবাব দিল, গাঁজা সে খায় না। কিন্তু গাঁজার কলকেটি সে পথে কুড়িয়ে পেয়েছে, কারুর যদি কাজে লাগে এই ভেবে পকেটে রেখে দিয়েছে। নিমাইবাবু তার এই কথা শুনে একটু বিদ্রূপের সুরে জগদীশবাবুকে বলেন যে, দেখো কি সদাশয় ব্যক্তি ইনি, অর্থাৎ কতই না ভালো মানুষ যে অন্যের কাজে লাগবে বলে গাঁজার কলকে কুড়িয়ে পকেটে রেখেছে। তারপরেই তিনি মহাপাত্রকে বলেন যে গাঁজা খাবার সব লক্ষণই তার মধ্যে আছে, এবং তার যা চেহারা, তার তো বেশি দিন বাঁচার সম্ভাবনাও নেই, তাই সে যেন গাঁজা না খায়। এই বলে তিনি বলেন, আর খেও না, বুড়ো মানুষের কথাটা শুনো। এই লাইনটা কিন্তু তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে, উক্ত বুড়ো মানুষটি কে ছিলেন, তিনি কাকে এই কথা বলেছিলেন, কেন বলেছিলেন? তার উত্তরে বলতে হবে, পুলিশ স্টেশনের বড় কর্তা ছিলেন প্রৌঢ় নিমাইবাবু, যিনি নিজেকে বুড়ো মানুষ বলে উল্লেখ করেছিলেন। আর তিনি এই কথাটি বলেছিলেন পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে ধৃত গিরিশ মহাপাত্র নামের এক ব্যক্তিকে। কেন বলেছিলেন? খানা তল্লাশির সময় গিরিশ মহাপাত্রের পকেট থেকে অন্যান্য জিনিসের সঙ্গে একটি গাঁজার কলকে বেরিয়ে পড়ে। সেটি দেখে তাকে গাঁজা খায় কিনা জিজ্ঞেস করলে সে বলে যে সে খায় না, অন্যের কাজে লাগবে বলে রাস্তায় পেয়ে কুড়িয়ে পকেটে রেখেছে। স্বাভাবিকভাবেই নিমাইবাবু এই কথা একেবারেই বিশ্বাস করেন না, যেহেতু গিরিশ মহাপাত্রের স্বাস্থ্যটি ছিল একেবারে রুগ্ন এবং তার মধ্যে গাঁজা খাওয়ার নানান লক্ষণও দেখা গেছিল। তাই নিমাইবাবু তাকে একজন বয়স্ক মানুষের সৎ পরামর্শ দেবার ভঙ্গিতে
এই কথাগুলি বলেছিলেন। মহাপাত্র মাথা নাড়িয়া অস্বীকার করিয়া বলিল, আগে না মাইরি, খাইনে, তবে ইয়ার বন্ধুকেও তৈরি করে দিতে বললে দিই, এই মাত্র, নইলে নিজে খাইনে। জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, দয়ার সাগর, পরকে সেজে দিয়ে নিজে খাইনে, মিথ্যেবাদী কোথাকার। অপূর্ব কহিল, বেলা হয়ে গেল, আমি এখন তবে চলি কাকাবাবু। নিমাইবাবু উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আচ্ছা, তুমি এখন যেতে পারো মহাপাত্র। কি বলো জগদীশ, পারে তো? জগদীশ সম্মতি জানাইলে কহিলেন, কিন্তু নিশ্চয়ই কিছুই বলা যায় না ভায়া। আমার মনে হয় এই শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার। রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো। সে যে বর্মায় এসেছে এ খবর সত্য। এই যে লাইনটি, সে যে বর্মায় এসেছে এ খবর সত্য, এই লাইনটি তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে, সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? এই কথাটি কে কাকে বলেছিলেন? প্রসঙ্গ নির্দেশ করো। সে বলতে এখানে বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, পুলিশের কাছে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে। পরাধীন ভারতবর্ষকে ইংরেজ শাসনের হাত থেকে মুক্ত করার জন্য সব্যসাচী মল্লিক ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিল ব্রিটিশ সরকারের চোখকে ধুলো দিয়ে। পুলিশের কাছে পাকা খবর ছিল যে সে বর্মায় এসেছে। সেই জন্যই তাকে ধরার জন্য পুলিশি তৎপরতা আরও কিছুদিন বজায় রাখতে বলেছিলেন নিমাইবাবু, ওই পুলিশ স্টেশনের বড় কর্তা, সেখানকারই আরেকজন কর্মচারী জগদীশবাবুকে। এবারে প্রসঙ্গ। পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে বিপ্লবী সব্যসাচী মল্লিক ব্রিটিশ সরকারের চোখে ধুলো দিয়ে বিভিন্ন দেশে ছদ্মবেশে পালিয়ে বেড়াচ্ছিলেন। বর্মা পুলিশের কাছে খবর ছিল যে ওই সময় সে বর্মায় এসেছে। সেই কারণে জাহাজ, ট্রেন প্রভৃতি যানবাহনগুলির ওপরে পুলিশি নজরদারি বহাল ছিল। সেই নজরদারির অংশ হিসেবেই এই গিরিশ মহাপাত্র এবং আরও কয়েকজনকে জাহাজ থেকে তুলে আনা হয়েছিল, কিন্তু তাদের পরীক্ষা করে সন্দেহভাজন কিছু দেখতে না পেয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু যেহেতু পুলিশের কাছে পাকা খবর ছিল সব্যসাচী মল্লিক বর্মায় এসেছে, তাই নিমাইবাবু তার কর্মচারীকে এই নজরদারি আরও কিছুদিন বহাল রাখার জন্য নির্দেশ দিয়েছিলেন। এই প্রসঙ্গে তিনি জগদীশবাবুকে এই কথাগুলি বলেছিলেন। জগদীশ কহিলেন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু। নেবুর তেলের গন্ধে ব্যাটা থানা শুদ্ধ লোকের মাথা ধরিয়ে দিলে। বড়বাবু হাসিতে লাগিলেন। অপূর্ব পুলিশ স্টেশন হইতে বাহির হইয়া আসিল এবং প্রায় তাহার সঙ্গে সঙ্গেই মহাপাত্র তাহার ভাঙা টিনের তোরঙ্গ ও চটাই জড়ানো ময়লা বিছানার বান্ডিল বগলে চাপিয়া ধীর মন্থর পদে উত্তর দিকের রাস্তা ধরিয়া সোজা প্রস্থান করিল। অপূর্ব সামনে গিরিশ মহাপাত্রকে খানাতল্লাশি করে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে অপূর্ব এবং গিরিশ মহাপাত্র পুলিশ স্টেশন থেকে বেরিয়ে পড়ে। আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনা ঘটিল না, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। বাসায় ফিরিয়া দাড়িগোঁফ কামানো হইতে শুরু করিয়া সান্ধানিক, স্নানাহার, পোশাক পরা, অফিস যাওয়া প্রভৃতি নিত্য কাজগুলায় বাধা পাইল না সত্য, কিন্তু ঠিক কি যে সে ভাবিতে লাগিল তাহার নির্দেশ নাই। অথচ চোখ, কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতেই একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল। এই অত্যন্ত অন্যমনস্কতা তলোয়ারকার লক্ষ্য করিয়া চিন্তিত মুখে জিজ্ঞাসা করিল, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? পুলিশ স্টেশনের এই ঘটনার রেশ অপূর্বর মনে কিন্তু বাড়ি ফেরার পরেও থেকে গেছিল। তার সাধারণ কাজকর্ম যেগুলো সেগুলো সে সবই ঠিকঠাক করেছিল, সেই সঙ্গে অফিসেও গেছে, কিন্তু সে নিজেও বুঝতে পারছিল না কোনো এক অজ্ঞাত কারণে সে একেবারে অন্যমনস্ক হয়েছিল। এবং অফিসে তার বন্ধু মিস্টার তলোয়ারকার তার এই অন্যমনস্কতা লক্ষ্য করে তাকে প্রশ্ন করে যে বাড়িতে তার সব খবর ভালো কিনা। অনেক সময় হয় না যে বিদেশে কেউ থাকলো, বাড়ির যদি ভালো খবর না আসে, কোনো খারাপ খবর পায়, তাহলে তার মন বিচলিত হয়ে থাকে। তলোয়ারকার সেরকমই কিছু ভেবেছিলেন।
এখানে এই যে লাইনটি, আশ্চর্য এই যে এত বড় সব্যসাচী ধরা পড়িল না, কোনো দুর্ঘটনা ঘটিল না, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটি তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে, এই সব্যসাচীর পরিচয় দাও এবং এই লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। এর উত্তরে বলতে হবে, ব্রিটিশ শাসনের হাত থেকে পরাধীন দেশকে মুক্ত করার জন্য একদল তরুণ বা যুবক নিজেদের জীবন বিপন্ন করে দেশের সেবায় ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদেরই একজন ছিলেন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী সব্যসাচী মল্লিক, যিনি এই উপন্যাসের নায়ক। এখানে তার কথাই বলা হয়েছে। তাৎপর্য, অপূর্ব তার ঘরে চুরি হওয়ায় পুলিশ স্টেশনে যেদিন রিপোর্ট লেখাতে গিয়েছিল সেই দিন জানতে পারে এই সব্যসাচী মল্লিক বর্মায় এসেছে, এমন খবর পুলিশের কাছে রয়েছে। তাই তারা সেই দিন জাহাজ থেকে কিছু সন্দেহভাজন ব্যক্তিকে ধরে এনে খানা তল্লাশি করছিল। এদের মধ্যে যার প্রতি সন্দেহটা বেশি ছিল সেই গিরিশ মহাপাত্রের খানা তল্লাশি এবং তাকে জেরা করার পর্ব অপূর্ব নিজের চোখে দেখে এসেছিল। অপূর্ব নিজে ছিল অত্যন্ত অনুভূতিপ্রবণ এক যুবক, সেই সঙ্গে দেশকে সেও মনে প্রাণে ভালোবাসত। সেই কারণেই সব্যসাচী মল্লিক সেই দিন ধরা না পড়লেও সে যে বর্মায় এসেছে এবং তাকে ধরার জন্য পুলিশ যে হন্যে হয়ে রয়েছে, এই খবরে সে বিচলিত হয়ে পড়েছিল। সেই দিন সব্যসাচী মল্লিকের ধরা না পড়াকে সে সৌভাগ্য বলে মনে করলেও সেটা তাকে খুব বেশি শান্ত করতে বা খুব একটা নিশ্চিন্ত করতে পারেনি। পুলিশি এই তৎপরতার মুখে সে ধরা পড়ে যেতে পারে এমনই একটা আশঙ্কায় অপূর্বর মন সারাদিন বিচলিত হয়েছিল। সেই জন্যেই সমস্ত স্বাভাবিক কাজকর্ম করলেও কোনো কাজেই তার মন ছিল না। এটাই হলো এই লাইনের তাৎপর্য। এছাড়া শেষের দিকে দেখো আরেকটি লাইন, চোখ কান ও বুদ্ধি তাহার সাংসারিক সকল ব্যাপার হইতেই একেবারে যেন বিচ্ছিন্ন হইয়া কোনো এক অদৃষ্ট অপরিজ্ঞাত রাজবিদ্রোহীর চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল। এই লাইনটি তুলে দিয়েও প্রশ্ন আসতে পারে, প্রসঙ্গ নির্দেশ করে ব্যাখ্যা করো। প্রসঙ্গ তো সেই অপূর্বর পুলিশ স্টেশনে যাওয়ার পর থেকে যেটা আমি আগেও বললাম সেইটুকুই হবে, এবং ব্যাখ্যাতেও আগের প্রশ্নের উত্তরে যেটুকু বললাম, রাজবিদ্রোহী সব্যসাচী মল্লিকের ধরা পড়ার আশঙ্কায় বিচলিত হয়ে থাকা, সেইটুকু তুলে দিয়ে শেষে যোগ করতে হবে, সেই দিনের ঘটনার পরে দেশপ্রেমিক ও ভাবুক প্রকৃতির অপূর্বর মন অদৃষ্ট অপরিচিত রাজবিদ্রোহী সব্যসাচী মল্লিকের প্রতি শ্রদ্ধায় ও মমতায় পূর্ণ হয়ে গেছিল। সেই কারণে সে সর্বদা তার কথাই চিন্তা করছিল। তলোয়ারকারের প্রশ্নের উত্তরে অপূর্ব বলে, কই না, বাড়ির খবর সব ভালো তো? অপূর্ব কিছু আশ্চর্য হইয়া কহিল, যতদূর জানি সবাই ভালোই তো আছেন। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। টিফিনের সময় উভয়ে একত্রে বসিয়া জলযোগ করিত। রামদাসের স্ত্রী অপূর্বকে একদিন স্বনির্বদ্ধ অনুরোধ করিয়াছিলেন, যতদিন তাহার মা কিংবা বাটির আর কোনো আত্মীয়া নারী এদেশে আসিয়া বাসার উপযুক্ত ব্যবস্থাদি না করেন, ততদিন এই ছোট বহিনের হাতের তৈরি যৎসামান্য মিষ্টান্ন প্রত্যহ তাহাকে গ্রহণ করিতেই হইবে। অপূর্ব রাজি হইয়াছিল। অফিসের একজন ব্রাহ্মণ পিয়াদা এই সকল বহিয়া আনিত। আজও সে নিরালা পাশের ঘরটায় ভোজ্য বস্তুগুলি যখন সাজাইয়া দিয়া গেল, তখন আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পারিল। কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে, সমস্তই যাইতে পারিত, কেবল উপরের সেই খ্রিস্টান মেয়েটির কৃপায় টাকা কড়ি ছাড়া আর সমস্ত বাঁচিয়াছে। সে চোর তাড়াইয়া দরজায় নিজের তালা বন্ধ করিয়াছে। আমি বাসায় পৌঁছিলে চাবি খুলিয়া দিয়া অনাহুত আমার ঘরে ঢুকিয়া ছড়ানো জিনিসপত্র গুছাইয়া দিয়াছে। সমস্ত ফর্দ করিয়া কি আছে আর কি গেছে তার এমন নিখুঁত হিসাব করিয়া দিয়াছে যে বোধ হয় তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টের পক্ষেও বিস্ময়কর। বাস্তবিক এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলোয়ারকার। তাছাড়া এত বড় বন্ধু। অন্যমনস্ক অপূর্বকে তার বন্ধু রামদাস আর কোনো প্রশ্ন না করে চলে যায়। টিফিনের সময় যখন অপূর্ব এবং রামদাস একসঙ্গে খেতে বসেছে, অপূর্ব তখন নিজেই
তার ঘরে আগের দিন রাত্রে যে চুরি হয়েছিল সেই ঘটনাটির কথা জানায়। সে আরও জানায় যে শুধুমাত্র তার ঘর থেকে টাকা পয়সাই চুরি হতে পেরেছে, বাকি সবকিছুই হয়তো যেত, কিন্তু ওপরের ঘরে যে খ্রিস্টান মেয়েটি ছিল তারই তৎপরতায় চোর আর কিছু নিতে পারেনি। সেই মেয়েটি নিজের তালা অপূর্বর ঘরে লাগিয়ে দিয়ে যায় এবং অপূর্ব এলে তার ঘরটি গুছিয়ে দিয়ে সমস্ত জিনিস কি আছে না আছে একটা ফর্দ করে তার হাতে দেয়, যা দেখে অপূর্ব অত্যন্ত বিস্মিত হয় এবং একটু মজা করে তলোয়ারকারকে বলে, তোমার মতো পাশ করা অ্যাকাউন্টেন্টও বোধহয় এরকমভাবে ফর্দ করতে পারতো না। এরপরেই সেই মেয়েটি সম্পর্কে সে একটি মন্তব্য করে, যে লাইনটি খুব ইম্পর্টেন্ট, তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে। এই প্যারার একদম শেষের লাইনটি, এই যে এমন তৎপর এত বড় কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলোয়ারকর, তাছাড়া এত বড় বন্ধু। এই দুটো লাইনই তুলে দিয়ে বা যে কোনো একটি লাইন তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে, কার কথা অপূর্ব এখানে বলেছে, কেন তার সম্পর্কে সে এই কথাগুলি বলেছিল। এখানে তোমাদের জানিয়ে রাখার জন্য বলছি, যদিও এই পুরো পর্বে এই মেয়েটির কথা আর কোথাও বলা হয়নি, কিন্তু উপন্যাসে এই মেয়েটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অসাধারণ একটি চরিত্র ছিল, যার নাম ছিল ভারতী। এই যে অপূর্ব কার প্রসঙ্গে এই কথা বলেছিল, কেন এই কথাগুলি বলেছিল, তার উত্তরে বলতে হবে, অপূর্ব যে ঘরে বাস করত তার উপরের ঘরে একটি খ্রিস্টান মেয়ে বাস করত, সেই মেয়েটির কথাই অপূর্ব এখানে বলেছিল। অপূর্বর ঘরে যেদিন চুরি হয়ে যায় সেই দিন এই খ্রিস্টান মেয়েটি বুঝতে পেরে নিজের গরজে এসে চোরকে তাড়িয়ে দেয় এবং তারই একটি তালা অপূর্বর ঘরে লাগিয়ে দিয়ে যায়। বস্তুত তারই তৎপরতায় শুধুমাত্র টাকা পয়সা ছাড়া আর কিছুই চোর অপূর্বর ঘর থেকে নিতে পারেনি। শুধু এটুকু করেই মেয়েটি ক্ষান্ত হয়নি, অপূর্ব আসার পরে তার ঘরে ঢুকে সমস্ত ছড়ানো ছেটানো জিনিসগুলি গুছিয়ে দিয়েছে, একটা লিস্ট তৈরি করে দিয়েছে কি আছে কি নেই তার। একজন নতুন আসা অপরিচিত প্রতিবেশীর প্রতি এমন সহানুভূতি এবং মমত্ব দেখানোর কারণেই এই কথাগুলি অপূর্ব তার সম্পর্কে বলেছিল। অপূর্বর মনে হয়েছিল যে এই মেয়েটি তার খুব বড় বন্ধু। রামদাস কহিল, তারপর? অপূর্ব বলিল, তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল, ইত্যবসরে এই ব্যাপার। তার বিশ্বাস এ কাজ ও ছাড়া আর কেউ করেনি। আমারও অনুমান কতকটা তাই, চুরি না করুক সাহায্য করেছে। অপূর্বর ঘরে তেওয়ারি বলে একজন কেউ থাকতো, সেই তেওয়ারি সেই দিন বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল, সেই অবসরে এই চুরির কাণ্ডটি ঘটেছিল। ওই যে মেয়েটি তার ঘরে তালা দিয়ে গেছিল এবং চোরকে তাড়িয়েছিল, তার ধারণা এই তেওয়ারি এই চুরির সঙ্গে যুক্ত। তার এই ধারণার সঙ্গে অপূর্ব একমত। সেও মনে করে যে যদি সরাসরি চুরি নাও করে থাকে তেওয়ারি, সে অন্তত সাহায্য করেছিল। এখানেই আমাদের দ্বিতীয় পর্ব সমাপ্ত হলো। আশা করছি এই আলোচনা এবং প্রশ্নোত্তরগুলি তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে কাজে লাগবে। খুব তাড়াতাড়ি তৃতীয় তথা পরের পর্বটি নিয়ে ফিরে আসছি। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।